মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে মজুরি বাড়েনি। এতে করে মানুষের প্রকৃত আয় কমে গেছে। ফলে সীমিত আয়ের মানুষের বাজার থেকে জিনিসপত্র কেনার সামর্থ্য কমেছে। এ অবস্থায় চলতি জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোয় মূল বেতন হবে। এ কারণে আরেক দফা জিনিসপত্রের দাম বাড়তে পারে। এ নিয়েই আজকের নির্বাচিত খবরে কথা বলবো সহকর্মী জাহাঙ্গীর শাহর সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। আজকে প্রথম আলোর প্রথম পাতায় আপনার একটি মূল্যস্ফীতি নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। সেখানে আপনি জানিয়েছেন যে মানুষের প্রকৃত আয় কমে গেছে। এটা আসলে কতদিন ধরে কমে গেছে? ধন্যবাদ আপনাকে। মূল্যস্ফীতির তুলনায় মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে সেটি প্রায় 4.5 বছর ধরে। আরও যদি বিশেষ করে বলি তাহলে 53 মাস ধরে আমাদের টানা প্রকৃত আয় কমছে। এটি 2022 সালের জানুয়ারি মাসে যত মূল্যস্ফীতি হয়েছিল তার চেয়ে কম মজুরি হার বেড়েছে। এরপর থেকে আর কখনোই মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে মজুরি হার বাড়েনি। সেক্ষেত্রে বলা যায় যে 2022 সালের জানুয়ারি মাসের পর থেকে আমাদের প্রকৃত আসলে ধারাবাহিকভাবে কমেছে, টানা কমেছে। কেন আসলে প্রকৃত আয়টা কমে? ধন্যবাদ। এটা যখন বিভিন্ন ধরনের পণ্য এবং সেবার দাম যদি বেড়ে যায় এবং সেই তুলনায় যদি আমাদের আয় না বাড়ে তাহলে মানুষ কেনার সামর্থ্য কমে যায়। সেটি আসলে প্রকৃত আয় কমে যাওয়া। একটি সহজ উদাহরণ দিয়ে যদি আমি বলি, সেটা হলো ধরেন এই চলতি মাসে মূল্যস্ফীতি 10% হলো। তার মানে হলো কি গত বছরের একই সময়ের তুলনায় 10% পণ্যের দাম বাড়লো। তার মানে 100 টাকার পণ্য যদি আমি কিনি গত বছর কিনে থাকি সেটা এবছর 110 টাকা দিয়ে কিনতে হচ্ছে। কিন্তু একই সময়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতি তথ্যের পাশাপাশি একটি মজুরি হারের সূচক প্রকাশ করে। সেখানে যদি দেখা যায় যে মজুরি হার 8% বাড়লো চলতি মাসে, তাহলে তার মানে কি হলো গত বছরের তুলনায় চলতি মাসে আমার মজুরি বাড়লো 8%, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেল 10%। তার মানে কি আমার কেনার সামর্থ্য কমছে। আমি একই জিনিস আমি গত বছরের যে কেনার সামর্থ্য ছিল সেটা এবছর আমি কিনতে পারছি না। তার মানে এভাবেই আসলে প্রকৃত মূল্য কমে যায়, প্রকৃত মজুরি কমে যায়, প্রকৃত আয় কমে যায়। এই যে প্রকৃত আয় কমে যায়, এতে ক্ষতিগ্রস্ত কারা হন বেশি? হ্যাঁ, এটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আসলে একদমই সীমিত আয়ের মানুষ, যাদের বেতন অথবা আয় খুব একটা বাড়ে না, এবং ছোট চাকরিজীবী, তারপর মজুর শ্রেণীর মানুষ, এই শ্রেণীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং বাংলাদেশে প্রায় 86% মতো অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, যাদের আসলে কোনো আহ, উম, আহ, চাকরি না, ঠিক এটা হয়েছে যে যাদের কোনো চাকরি স্থায়িত্ব থাকে না, স্থায়ী থাকে না। তারা অনেকটা মজুর, দিন মজুরের মতো কাজ করেন, সকালে যান বিকেলে আসার সময় বেতনটা মজুরিটা নিয়ে আসেন। এই শ্রেণীর আসলে মজুরি খুব একটা বাড়ে না। আবার একদমই সীমিত আয়ের লোকজন যারা আর কি একদম অল্প বেতন পান, বিভিন্ন অফিসে কাজ করেন, তাদের বেতনটাও খুব বাড়ে না। এই শ্রেণীর প্রকৃত আয় কমে গেলে আসলে এই ধরনের নিম্ন আয়ের মানুষ এবং সীমিত আয়ের মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর চাপটা বেশি পড়ে। তারা আসলে সংসার চালানোতে নানা ধরনের বিপাকে পড়ে যান, তাদের যেহেতু প্রকৃত আয় বাড়ে না। এই যে আমরা বলছিলাম যে আসলে ক্ষতিগ্রস্ত হন, আসলে এই যে ক্ষতিগ্রস্ত আসলে কিভাবে হন তারা? সেটা ক্ষতিগ্রস্তটা হন এভাবে যে আমরা প্রতি মাসে একটা সংসার খরচ আছে, সংসার চালানোর জন্য একটা আয় করতে হয়, আমরা আয় করে সেই সংসার খরচটা চালাই। কিন্তু আপনার যদি ওই মাসে যদি যে মাসে একটি মাসে যদি চাল ডাল তেল চিনি লবণ এইসবের দাম বেড়ে যায়, পাশাপাশি যাতায়াতের খরচ বাড়ে, আবার সন্তানের শিক্ষার খরচ বাড়ে, তারপর বাসা ভাড়া বাড়ে, এসব বাড়ার কারণে আগের চেয়ে আরও বেশি খরচ বেড়ে যায় সংসার চালানোতে, কিন্তু আপনার তো আয় বাড়লো না। এর ফলে কি হয়, আপনাকে আগে যদি খুব ধার দেনা করতে না হতো, একদম যা আয় করতে তা দিয়ে চলে যেত, তাহলে এখন এসে দেখা যেত আপনাকে ধার দেনা করতে হয়। আপনি আয় বেড়েছে কিন্তু সেটা আসলে জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে আয় বাড়েনি। সেক্ষেত্রে মানুষকে একটু কম্প্রোমাইজ করতে, এই নিম্ন শ্রেণীর মানুষকে তারা হয়তো বাজারের খরচটা কমাতে চেষ্টা করেন, তারপর তারা হয়তো বাসা ভাড়ায় যদি একটু ভালোবাসায় থাকেন সেখানে একটু কম্প্রোমাইজ করে কম দামি বাসায় ভাড়া থাকেন, তারপর হয়তো পরিবহনে আগে যেতেন রিক্সায়, এখন সেটা বাসে যান। এভাবে আসলে খরচটা কাট করেন, আর শেষ পর্যন্ত না পারেন আপনি দাঁড় দেনা করে চলেন। এভাবে আসলে প্রকৃত আয় কমে গেলে আসলে এভাবেই মানুষের উপর সংসার খরচের উপর চাপ পড়ে।
অথবা একটু মধ্যবিত্ত পরিবার একটু ঘুরতে যাওয়ার প্রবণতা থাকে বছরে অথবা বছরে এক দুইবার, সেটাও কাটছাট করেন। একটু সিনেমা দেখার প্রবণতা থাকে অথবা ফার্স্ট একটু বাইরে খেতে যান। এই মধ্যবিত্ত পরিবারগুলো এভাবেই কাটছাট করে সংসারে চলতে হয়। 4 মাস হলো দেশের নতুন সরকার, কিন্তু আমরা দেখেছি যে বিগত সরকারগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি করেছে আসলে, বা তারা কেন নিয়ন্ত্রণ করতে পারলো না? হ্যাঁ, মূল্যস্ফীতিটা বেড়েছে, আসলে বাড়তে শুরু করেছে 2022 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে। তখন বিগত সরকার ছিল আওয়ামী লীগ সরকার। তখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, তারপর আন্তর্জাতিক যে জ্বালানি তেলের দাম বেড়েছে, দেশের বাজারে এর প্রভাব পড়েছে। বিদেশ থেকে আমাদের যে পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায়, তাই সেই পণ্য আনতে বেশি ডলার খরচে, ডলারের উপর চাপ বেড়েছে, রিজার্ভে কমে গেছে। সার্বিকভাবে বিপরীত দিকে দেশের বাজারে পণ্যমূল্য বাড়তে শুরু করে। এটা আসলে আমি বলছি 2022-23 সালের কথা, যখন বাংলাদেশ সরকার চালাতেন আওয়ামী লীগ সরকার সেটা ছিল। কিন্তু তখন ওনারা আসলে এই বিষয়ে খুব বেশি পদক্ষেপ নিতে দেখা যায় না। তখন ওনাদের নীতি নির্ধারকদের পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে এটি আসলে আমাদের কোনো করার কিছু নেই, এটা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমাদের হচ্ছে, এই পরিস্থিতিটা হচ্ছে। কিন্তু তারপরে দিন শেষে তো মানুষের কষ্ট হচ্ছে, মানুষের কষ্ট হয়েছিল তখন। সেই মানুষের সাপোর্ট দেওয়ার মতো পর্যাপ্ত পদক্ষেপ তখন আওয়ামী লীগ সরকার নিতে পারেনি, বরং এক ধরনের অস্বীকারের প্রবণতা আমরা দেখেছি। এবং অনেকে অভিযোগ করেছেন যে বাংলাদেশে এই মূল্যস্ফীতিটা যে একটা বড় ইস্যু অর্থনীতির হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে স্বীকৃতি দেওয়ার মতো দেননি। তারা এটাকে নানাভাবে চেষ্টা করেছে যে এটা আন্তর্জাতিক কারণে এই বিষয়টা হচ্ছে, মানে দায়টা এড়ানোর চেষ্টা করেছিল। এরপর ধরেন আসলো অন্তর্বর্তী সরকার আসার আগে শেষ মাসে আওয়ামী লীগ সরকারের মূল্যস্ফীতি 12% পৌঁছে যায়। এটা অনেক বেশি উচ্চ মূল্যস্ফীতি। কিন্তু অন্তর্বর্তী সরকার এসে সংকটমূলক মুদ্রানীতি, সুদের হার বাড়িয়ে, তারপর বিভিন্ন ভোগ্যপণ্যের শুল্ক কর ছাড় দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সেক্ষেত্রে তারা কিছুটা সফল হয়েছে আমি বলবো। সেটা মূল্যস্ফীতি 8.5% 8.5% নেমে আসে, কিন্তু সেটাও অনেক বেশি। কিন্তু যে জিনিসটা আমরা অভাব দেখেছি জোরালো পদক্ষেপের, বাজার সিন্ডিকেট, বাজারের চাঁদাবাজি, যেটা আসলে পণ্যের দামকে বাড়িয়ে দেয়, সেই ব্যাপারে খুব জোরালো উদ্যোগ নিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখিনি। ফলে মূল্যস্ফীতি আসে শুধু তো মুদ্রানীতি দিয়ে সম্ভব না, সেখানে ওই বাজার ব্যবস্থাপনা তদারকির একটা বড় ইস্যু থাকে। সেই বাজার ব্যবস্থা তদারকিতে জোরালো পদক্ষেপ ছিল না। এরপরে এলো নতুন সরকারের বয়স 5 মাসের মতো হবে। কিন্তু এই 5 মাস আসলে খুব বড় সময় না। কিন্তু নতুন সরকার দেখা গেছে যে তারপরে বিভিন্ন ধরনের বাজেটের উদ্যোগের মাধ্যমে নানা ধরনের কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। সেটি আসলে প্রকৃত সুবিধাভোগীরা পেলে আসলে উচ্চ মূল্যস্ফীতি তাদের কাজে লাগবে। কিন্তু আপনাকে এখানে আবার একটু লক্ষ্য রাখতে হবে যে গত 2-3 মাস ধরে কিন্তু আবার মূল্যস্ফীতি 3 মাস ধরে 9%-এর বেশি আছে। এটা কিন্তু একটা বড় ধরনের শঙ্কা তৈরি করছে আমাদের। কিন্তু আমরা এখন দেখার বিষয় যে নতুন সরকার আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে তার এখানে আমি একটু যুক্ত করতে চাই, আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। আমরা জানি যে চলতি মাস থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোয় বেতন পাবেন, আংশিকভাবে পাবেন। সেটি প্রায় সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় 15 লাখ। এই 15 লাখের বেতন যদি বেড়ে যায়, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হয়, এর প্রভাব কিন্তু বাজারে পড়বে। বাজারে জিনিসপত্রের দাম বাড়বে, তারপর যাতায়াত খরচ বাড়বে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের প্রায় 5 কোটির বেশি মানুষ অনানুষ্ঠানিক খাতে অথবা বেসরকারি খাতে আছে। সেই মানুষের উপর কিন্তু একই বাজার থেকে কিন্তু তারাও পণ্য কিনবে, একই রিক্সায় একই যানবাহনে তারাও চলাফেরা করবে, সেখানে তাদের খরচটাও কিন্তু বেড়ে যাবে। এই সংখ্যাটা করা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি নতুন বেতন পান, তাহলে এই প্রভাবটা বাজারে পড়বে। বাজারে পড়লে এর মানে সাফারিংসটাও অন্যদের, বেসরকারি খাতের যারা চাকরি করেন তাদের উপরেও পড়বে। এখন কি করা উচিত? এখন আমরা গতকালই প্রতিবেদনটি করার সময় অর্থনীতিবিদদের সঙ্গে আলাপ করেছি। তারা বলেছেন যে সরকারের আসলে এখন উচিত যে বেসরকারি খাতকেও যেন বেতন বাড়ানোর জন্য চাপ দেওয়া।
তা না হলে এই বাজার থেকে তারা পণ্য কিনতে গিয়ে আরও চাপে পড়বেন। তারপর হলো বাজার তদারকি ব্যবস্থাটা বাড়ানো, সিন্ডিকেট বন্ধ করা, তারপর চাঁদাবাজি বন্ধ করা, যেন জিনিসপত্রের দামটা যাতে নিয়ন্ত্রণে থাকে। তারপর আবার আরেকটা জিনিস করতে হবে, সরকার যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যেসব সুরক্ষা কর্মসূচি সুরক্ষা দেন সীমিত এবং গরিব মানুষকে, সেখানে এই আওতাটা আরও বাড়াতে হবে, বেশি মানুষকে এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করতে হবে। যেমন সরকার কার্ড, বিভিন্ন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেওয়ার চেষ্টা, এই কার্ডগুলো যেন প্রকৃত সুবিধাভোগী যারা আসলে সত্যি সত্যি অসুবিধাগ্রস্ত অবস্থায় আছে তারা যেন পায়, সেইটা নিশ্চিত করতে হবে। তাহলেই এই মূল্যস্ফীতির আঁচটা নিয়ন্ত্রণ করা যাবে। এবং সর্বোপরি হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা, মানে কর্মসংস্থানের ব্যবস্থা করলে মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকলে মূল্যস্ফীতি মোকাবেলা করাটা তুলনামূলকভাবে সহজ হবে। আচ্ছা, এই কথার প্রেক্ষাপটে চলে আসে আসলে এটা কতটা সম্ভব আমাদের বর্তমান অবস্থায়? হ্যাঁ, এটা বর্তমান অবস্থায় আসলে একটু কঠিনই, তারপরও চেষ্টা করতে হবে। সরকারের কাজই হলো যে মানুষকে একটু স্বাচ্ছন্দ্য দেওয়া, এটা যতটুকু পারা যায় সরকারকে অন্য জায়গায় হয়তো অপ্রয়োজনীয় খরচটা কমিয়ে সরকার আয়বর্ধক কাজে যাতে বিনিয়োগ করতে পারে সেই সব প্রকল্পগুলো বেশি নেওয়া, যেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে, দেশি বিদেশি বিনিয়োগের আকৃষ্ট করা, মানুষের কর্মসংস্থান হলে মানুষের আয় বাড়বে। আয় বাড়লে মূল্যস্ফীতি যদি বেড়েও যায়, সেটা ওই বাজার থেকে বাড়তি দামে কেনার সামর্থ্যটা তৈরি হবে। এই আয় বাড়ানোর ব্যবস্থাটাই আসলে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় এখন। আচ্ছা, শেষ প্রশ্ন জানতে চাইবো আসলে ঠিক এই অবস্থায় বা এই পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো করা কি আসলে কতটা যৌক্তিক ছিল? এটা যৌক্তিক অযৌক্তিকের চেয়ে এটা প্রায় 10 বছরের বেশি সময় ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো হয়নি। এর ফলে এখন তাদের মধ্যে থেকে এক ধরনের দাবি আছে, যে সরকার দাবি ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতনটা বাড়ানো। সেটা আমি অযৌক্তিক বলবো না, যেহেতু অনেক দিন ধরে মূল্যস্ফীতি বেড়েছে, তাহলে তাদের এটা যৌক্তিক দাবি বলবো। কিন্তু পাশাপাশি যারা সরকারি চাকরি করেন না তাদের বেতন বাড়ানোর বিষয়টাও তো ভাবতে হবে। না হলে তো বাজারের দাম বেড়ে গেলে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে যে সরকারি জিনিসপত্রের বাজারে যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাহলে একই বাজার থেকে তো ওই বেসরকারি খাতের লোকজনের বাজার করবে, তাদের তো কষ্টটা আরও বেড়ে যাবে। সেই জন্য আর কি সরকারের পক্ষ থেকে একটু চাপ দেওয়া, যে বেসরকারি খাতেও যাতে মজুরি অথবা বেতন বাড়ানোর একটা চাপ সৃষ্টি করা, তাহলে যারা বেসরকারি খাতে আছেন তারাও একটু বেতনটা বাড়বে, তারা আয়টা বাড়বে, তাহলে একটু তাল মিলিয়ে মূল্যস্ফীতি উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে মোকাবেলা করতে পারবে। আমরা আশা করছি সরকার এ বিষয়ে নজর দিবে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।